তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রয়েছে তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে বাক্যের অপপ্রয়োগ শুদ্ধিকরণ। আশা করি ক্লাসটি করার পরে তোমাদের পরীক্ষায় এই টপিক সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি প্রশ্ন বাক্যে দেখতে পাচ্ছি লেখা আছে বিরাট গরু ছাগলের হাট। এখন ভাই দেখো তো এই বাক্যটা দ্বারা কি বোঝায়? এই বাক্যটা দ্বারা বোঝায় হচ্ছে একটা হাট ছিল, সেই হাটে অনেক অনেক বড় বড় বা বিরাট গরু ছাগল ছিল, যেটা সম্পূর্ণ ভুল, তাই না? হাট সাধারণত বড় হয়, হাট বড় হবে, গরু ছাগল তো স্বাভাবিক একটা উচ্চতা আছে, এটা তো খুব বড় বড় হবে না, বিরাট হবে না, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। অর্থাৎ এই বিরাট দ্বারা এখন বোঝাচ্ছে হাটটাই বিরাট ছিল, হাটটাই অনেক বিরাট ছিল, যেই বিরাট হাটে অনেকগুলো গরু ছাগল ছিল। ঠিক আছে, এটা সঠিক। কিন্তু আগের বাক্যে গিয়ে ছিল একটা হাট ছিল, সেই হাটে অনেক বড় বড় গরু ছাগল ছিল, যেটা ভুল। আমরা পরের বাক্যে দেখতে পাচ্ছি তিনি সপরিবারে ঢাকায় থাকেন। এই সপরিবারে ঢাকায় থাকেন, এই শব্দের এই বানান হচ্ছে দন্ত স ব যুক্ত আকারে রয়েছে, তাই না? এবং যেটা সঠিক, তিনি সপরিবারে ঢাকায় থাকেন বা পরিবার সহ ঢাকায় থাকেন, এই দেখো শুধু একটা দন্ত স রয়েছে। অর্থাৎ এই যে শুধু একটা দন্ত স রয়েছে, এই শুধু একটা দন্ত স অর্থ হচ্ছে সাথে, আর যে দন্ত স আর ব যুক্তর অবস্থা রয়েছে এটির শব্দ হচ্ছে নিজ। তার মানে এই বাক্যটির অর্থ হচ্ছে তিনি নিজ পরিবারে ঢাকায় থাকেন, আর এই বাক্যটির অর্থ হচ্ছে তিনি পরিবারের সাথে বা পরিবার সহ ঢাকায় থাকেন। অনেকের মনে হতে পারে যেহেতু তিনি পরিবারের সাথে ঢাকায় থাকেন তাহলে এই বাক্যটি ভুল কেন? দেখো ভাই, এই বাক্যটি ভুল। কারণ হচ্ছে তুমি, আমি বা তিনি যেই হোক না কেন, যেই পরিবারে স্থায়ীভাবে বসবাস করি সেই পরিবার তো নিজের পরিবার হবে, এটা স্বাভাবিক, তাই না? যেহেতু তুমি আমি যেই পরিবারে স্থায়ীভাবে বসবাস করি সেই পরিবার নিজেরই পরিবার হবে, এটা স্বাভাবিক। তার মানে কি স্বাভাবিক জিনিসে কি আবার উল্লেখ করার দরকার আছে? তাই না? তিনি যে পরিবারে থাকবে সেই পরিবার তার নিজেরই পরিবার হবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? সেজন্য যে সে নিজের পরিবার অবস্থান করে এটা আলাদাভাবে বলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর বলা আছে তিনি সপরিবারে ঢাকায় থাকেন। সপরিবারে ঢাকায় থাকেন মানেই হচ্ছে তিনি তার পরিবারের সাথে ঢাকায় থাকেন, এটা স্বাভাবিক। তিনি তার পরিবারের সাথে ঢাকায় থাকবে, অন্য পরিবারের সাথে ঢাকায় থাকবে না, এটা স্বাভাবিক ঘটনা। সেই জন্য সে যে তার নিজের পরিবারেই অবস্থান করছে ঢাকা শহরে, এটা আলাদাভাবে বলার দরকার নেই। ঠিক আছে, তার মানে তিনি সপরিবারে, এই দন্ত স যেটা রয়েছে শুধু দন্ত স, এই সপরিবারে বা পরিবার সহ ঢাকায় থাকেন মানেই হচ্ছে তিনি নিজের পরিবারের সাথেই ঢাকায় থাকেন। এই বাক্যটির অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ এটাকে আলাদাভাবে বলার দরকার নেই, তার সাথে নিজের পরিবারে বসবাস করছে বা থাকে, এটা হচ্ছে আলাদাভাবে বলার দরকার নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। হ্যাঁ, উন্নতশীল বলতে কিছু হয় না, ঠিক আছে? হয় উন্নত হয়, নয় উন্নয়নশীল হয়, না হলে অনুন্নত হয়। ঠিক আছে, যেহেতু উন্নতশীল কিছু হয় না তার মানে হচ্ছে এখানে উন্নয়নশীল হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এখন তুমি যদি উন্নয়নশীল না দিয়ে উন্নত রাষ্ট্র দাও তাও হবে, যদিও এটা সত্য নয়, বাংলাদেশ তো আর উন্নত দেশ নয়, তাই না? যদিও এটা সত্য নয়, কিন্তু বাক্যগত দিক থেকে সত্য হবে। অথবা বলতে পারো যে বাংলাদেশ একটি অনুন্নত দেশ, এটাও বলতে পারো। তাহলে বাক্যগত দিক থেকে সত্য হবে, কিন্তু যদিও বাস্তবে সেটা সত্য নয়, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, তাই না? তার মানে হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র লেখাই বেটার। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে তিনি আরোগ্য হয়েছেন। দেখো, এখানে হচ্ছে আরোগ্য হচ্ছে একটি বিশেষ্য। ঠিক আছে, বিশেষ্য হওয়া যায় না, আমরা কেউ বিশেষ্য হতে পারবো না। ঠিক আছে, বিশেষ্যকে লাভ করতে পারবো, মানে নাউনকে বা বিশেষ্যকে আমরা লাভ করতে পারবো। যেমন এখানে যেহেতু এটা বিশেষ্য, তার মানে বিশেষ্য জায়গাতে একটা আমরা নাম বসিয়ে দিই, এটা তার নাম, তাই না? আরোগ্য একটা নাম, মানে রোগের একটা নাম, রোগের একটা অবস্থার নাম বোঝাচ্ছে। তাহলে এখানে একটা অন্য আমি নাম বসিয়ে দিই, ধরো আমি এখানে রহিম বসিয়ে দিলাম। তার মানে কি হলো দেখো, তিনি রহিম হয়েছেন, তিনি আরোগ্য হয়েছেন, তিনি রহিম হোসেন, যেমন একটা ব্যাপারটা যেমন হলো না, মানে মিলছে না, বাক্য হচ্ছে না। তিনি আরোগ্য হয়েছেন, এই বাক্যটা ঠিক অনুরূপভাবে মিলছে না। তার মানে হচ্ছে তিনি আরোগ্য লাভ করেছেন, সেই নাউন যে অবস্থাটা, নাউনের যে অবস্থাটা, বিশেষের যে অবস্থাটা, সেই অবস্থাটা সে হচ্ছে লাভ করেছে, মানে তিনি আরোগ্যটা লাভ করেছেন। অর্থাৎ আমি যদি এখানে রহিম বসিয়ে দিই তার মানে কি তিনি রহিম লাভ করেছেন বা রহিমকে তিনি পেয়ে গেছেন, ব্যাপারটা অর্থ এমন দাঁড়াচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে শুধু আরোগ্য হবে না, আরোগ্য পাওয়া পাওয়া বোঝাবে, মানে আরোগ্য লাভ করেছেন এটা হবে।
পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে। আগেই বললাম এই দন্ত সহের অর্থ হচ্ছে সাথে, ঠিক আছে। আবার দেখো পরে কি লেখা আছে, পরে দেখো আবার সহ লেখা আছে, অর্থাৎ এটাও মানে এটা মানেও সাথে আর দ্বন্দ্ব সহ মানেও সাথে। তো সাথে এই শব্দটা দুই ভাগে ব্যবহার হলো না, সেজন্য একটি শব্দে বা একটি বাক্যে দুইবার সাথে অর্থ ব্যবহার করা যাবে না। তাহলে বাক্যটি হবে হয় সমূল অথবা হচ্ছে মূল সহ, যে কোনো একটা। তার মানে বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে অথবা বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, যে কোনো একটি, ঠিক আছে। বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার বইমাত্রেয় সহোদর ডাক্তার, এই বাক্যটি ভুল। দেখো সহোদর বলতে কি বোঝায়, সহোদর মানে হচ্ছে শহর মানে সমান উদর থেকে যার জন্ম। তোমরা যদি আপন দুই ভাই বোন হও বা আপন দুই ভাই আপন দুই বোন, হ্যাঁ, যদি এমন হও, তার মানে হচ্ছে তোমরা হচ্ছে সহোদর, মানে হচ্ছে একই মা বাবার উদরে যদি তোমরা জন্মগ্রহণ করো বা জন্ম হও, তাহলে হচ্ছে তোমরা সহোদর। কিন্তু তোমার মা কিংবা বাবা যদি আলাদা হয়, তাহলে তোমরা হচ্ছে সহোদর নয়, কারণ হচ্ছে তোমরা সমান উদর থেকে জন্মগ্রহণ করোনি, ঠিক আছে। সহোদর শব্দের অর্থ হচ্ছে আপন ভাই বোন, আপন ভাই, ঠিক আছে। কিন্তু বইমাত্রীয় মানে কি ভাইয়া, বইমাত্রীয় কিন্তু আপন মা নয়, ঠিক আছে, একটা মা নয়, মা ভিন্ন, কিন্তু তারা হচ্ছে কি ভাই, অর্থাৎ এখানে সহোদর হবে না, ঠিক আছে। সহোদর না হয়ে এখানে হচ্ছে শুধু ভাই হবে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সপরিবারে আমন্ত্রিত, এখানে একই রকম ব্যবহার হয়েছে। দেখো এই শব্দের অর্থ হচ্ছে নিজ পরিবারে আমন্ত্রিত। দেখো এই বাক্যটি কিন্তু সাধারণত সব ধরনের নিমন্ত্রিত বা আমন্ত্রণ পত্রে কিন্তু লেখা থাকে। এই বাক্যটি ভুল, এই বাক্যটি হচ্ছে ভুল। কেন ভুল? দেখো যদি কাউকে আমি বা তুমি নিমন্ত্রণ করো, ধরো কাউকে তুমি নিমন্ত্রণ করছো, ঠিক আছে, এবং নিমন্ত্রণে বললা যে আপনি সপরিবারে আমন্ত্রিত, কিন্তু ব্যাপারটা কি এরকম, তুমি কি মনে মনে চিন্তা করছো যে না আপনি অন্য পরিবারের সাথে আমন্ত্রিত, এমনটা কি মনে করে কি কার্ড দেবা, নিমন্ত্রণ পত্র দিবা? তা নিশ্চয় নয়, তাই না? তুমি সপরিবারে আমন্ত্রিত বলতে তুমি এটা বোঝাবা যে আপনি আপনার পরিবারের সাথে আমন্ত্রিত, তাই নয় কি? যেহেতু তুমি মনে করছো যে তুমি যাকে নিমন্ত্রণ করছো সে তার নিজ পরিবারে আমন্ত্রিত, তার মানে কি এখানে যে সপরিবার সে যে যাকে নিমন্ত্রণ করছে সে যে তার নিজ পরিবারকে নিয়ে আসবে, তুমি এটাই তো মনে করছো, তাই না? তার মানে হচ্ছে এই শটা এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ সে তার নিজের পরিবারের সাথে আসবে। তুমি যাকে নিমন্ত্রণ দিচ্ছ সে যদি পরিবার নিয়ে আসে, সে তার নিজের পরিবার নিয়ে আসবে, অন্য কোনো পরিবার নিয়ে আসবে না। সেই জন্য যেহেতু সে নিজ পরিবার নিয়েই আসবে, সেহেতু এখানে এই স্বয়বয়তা এখানে দরকার নেই, কারণ এই স্বয়বয়তা নিজ পরিবার বোঝাচ্ছে। তোমাকে কি লিখতে হবে বা বলতে হবে তুমি আপনি সপরিবারে বা পরিবার সহ আমন্ত্রিত, অর্থাৎ আপনি যে পরিবার নিয়ে আসবেন সেই পরিবারটা আপনার নিজেরই হবে, বা যেই পরিবারটা নিয়ে আর তুমি যাকে নিমন্ত্রণ করবা তিনি যে পরিবারটা নিয়ে আসবে সেই পরিবারটা তার নিজেরই হবে, ঠিক আছে। এটা অন্য পরিবার হওয়ার সুযোগ নেই, এটা একটা স্বাভাবিক ঘটনা। সেই জন্য এখানে স্বয়বয় না হয়ে শুধু দন্তস হবে, অর্থাৎ আপনি পরিবারের সাথে আমন্ত্রিত। এই পরিবারের সাথে আমন্ত্রিত মানেই হচ্ছে আপনি নিজ পরিবারের সাথে আমন্ত্রিত। পরের প্রশ্নে বলা হচ্ছে সব ছাত্ররা উপস্থিত আছে। তো ছাত্ররা বলতে যা বোঝায়, এই সব বলতে কিন্তু তাই বোঝায়, সব ছাত্র বলতে তা বোঝায়, অর্থাৎ দুটি হচ্ছে বহু বচন। তার মানে আমরা বলতে পারি ছাত্ররা উপস্থিত আছে অথবা সব ছাত্র উপস্থিত আছে, যে কোনো একটা, ঠিক আছে। ছাত্ররা বা সব ছাত্র সব ছাত্ররা একসাথে ব্যবহার করা যাবে না, হয় ছাত্ররা না হয় সব ছাত্র, যে কোনো একটা ব্যবহার করতে হবে। এটি লজ্জাকর ব্যাপার। দেখো আমরা লজ্জাকর ব্যাপারটা লিখতে গিয়ে অনেক কয়ের সাথে দ্বন্দ্ব যুক্ত করে দিই, ঠিক আছে। এই বানানটা কিন্তু সঠিক নয়, লজ্জাকর বানানটা এটা সঠিক নয়। লজ্জাকর সঠিক বানানটা হচ্ছে দ্বন্দ্ব এখানে যুক্ত হবে না, ঠিক আছে। দ্বন্দ্ব যুক্ত না করলে সেটা হচ্ছে সঠিক বানান। আমরা ভুল করে অনেকেই এই বানানটা লিখে ফেলি, যেটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ এটি হবে এটি লজ্জাকর ব্যাপার। অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। দেখো অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, এখানে অপরাহ্ন বানানটি হচ্ছে ভুল। এই হয়ের পাশে যেটি থাকে সেটি হচ্ছে দন্ত ন, আর হয়ের নিচে যেটা থাকে সেটা হচ্ছে মূর্ধন্য। এখানে মূর্ধন্য ন হবে কেন? দেখো রি র এবং মূর্ধন্য স যেই বাক্যে থাকে এবং রি র মূর্ধন্য স থাকার পরে যদি কখনো ক বর্গ প বর্গ আর অন্তুস্তু জ অন্তুস্তু হ থাকে, তাহলে হচ্ছে তার সাথে মূর্ধন্য ন হয়। যেহেতু এখানে র রয়েছে এবং এর পরে হ রয়েছে, তার মানে এখানে মূর্ধন্য হবে, ঠিক আছে।
অবশ্যই তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দ বাদ দিয়ে এই নত্যবিধানের এই নিয়মটি প্রযোজ্য নয়। তাহলে অপূর্ণ বানানটা হচ্ছে হয়ের নিচে মূর্ধন্য হবে, মূর্ধন্য ন হবে। বিদ্বান মূর্খ অপেক্ষায় শ্রেষ্ঠ। দেখো এখানে বিদ্বান বানানটাই ভুল রয়েছে, বিদ্যান বানানটি এটা নয়। বিদ্যান সঠিক বানানটা হচ্ছে বয় রস্যই দয় বয়ে যুক্ত আকার দন্তন্য। তারপরে বাক্যে দেখো মেয়েটি বেশ বুদ্ধিমান, মেয়েটি বুদ্ধিমতী হয়। আর মেয়েরা বুদ্ধিমতী হয়, আর ছেলেরা হচ্ছে বুদ্ধিমান হয়। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কি হবে? মেয়েটি বেশ বুদ্ধিমতী। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি দারিদ্রতা আমাদের অভিশাপ। দারিদ্রতা আমাদের অভিশাপ। দেখো যদি কোনো শব্দে জফলা দেখতে পাও, তবে তুমি ধরে নিতে পারো যে সেই বাক্যটি হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, আবার যদি কোনো বাক্যে তয়ে আকার দেখতে পাও, তবেও তুমি মনে করে নিতে পারো সেই বাক্যটি হচ্ছে বিশেষ্য। দেখো এই দারিদ্র বানানে কিন্তু জফলা রয়েছে, অর্থাৎ বিশেষ্য। আর আমি এটাও বললাম যদি কোনো বানানে তয় আকার দেখতে পাও সেটা বিশেষ্য হয়, তাই না? তার মানে যেহেতু এখানে জফলা আমরা পেয়েছি, তার মানে এটা বিশেষ্য। তার মানে এই তয় আকার যুক্ত করে আবার বিশেষ্য করার তো দরকার নেই, তাই না? যেহেতু আগে থেকেই বিশেষ্য আছে, তার মানে আবার তয় আকার যুক্ত করে সেটাকে বিশেষ্য করার দরকার নেই। সেজন্য এখানে তয় আকারটা হবে না, শুধু কি হবে? দারিদ্র আমাদের অভিশাপ। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে বিশেষ্য। তারপরে বাক্যে দেখো সব পাখিরা উড়ে গেল। এখানে পাখিরা মানে হচ্ছে বহুবচন, আবার সব পাখিও মানে হচ্ছে বহুবচন। সেজন্য সব পাখিরা এটা ব্যবহার করা যাবে না, দুইবার বহুবচন ব্যবহার করা যাবে না। সেজন্য আমাদের কি লিখতে হবে? পাখিরা উড়ে গেল অথবা সব পাখি উড়ে গেল, যে কোনো একটা। পরের বাক্যে দেখো কি লেখা আছে, আমি সাক্ষী দেব না। এখানে একা ব্যবহারটা ভুল লিখেছি, আমি সাক্ষী দিব না। আর সঠিক উত্তর হচ্ছে আমি সাক্ষ্য দেব না। তো সাক্ষী আর সাক্ষ্য মধ্যে পার্থক্য কি? সাক্ষী হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাবে যে ব্যক্তিটা একজনের পক্ষ হয়ে কথা বলবে। যে ব্যক্তিরা একজনের পক্ষ হয়ে কথা বলবে সেই ব্যক্তিটা হচ্ছে সাক্ষী, এবং সেই ব্যক্তিরা যে কথাগুলো বলবে সেই কথাগুলো হচ্ছে সাক্ষ্য। ঠিক আছে, সেজন্য আমি সাক্ষ্য দিব না মানে হচ্ছে আমি কারো পক্ষ হয়ে কথা বলবো না। ঠিক আছে, এখানে হচ্ছে সাক্ষী হবে না। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। দেখো গীতাঞ্জলি বানানটাই ভুল, গীতাঞ্জলি বানানটা হচ্ছে লয়ের অশ্বই হবে। ঠিক আছে, গীতাঞ্জলি বানানটা। তারপরে বাক্যটি দেখো তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। দেখো অশ্রু মানে কি বলতো? অশ্রু মানেই হচ্ছে চোখের জল, অশ্রু মানেই হচ্ছে চোখের জল। সেজন্য এখানে জল আলাদাভাবে বলার দরকার নেই। ঠিক আছে, আমরা যখনই অশ্রুর কথা বলবো তার মানে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে চোখের জল। এটাকে সেজন্য অশ্রুর সাথে আবার আলাদা করে জল যোগ করার দরকার নেই। তার মানে সঠিক বাক্য কি হবে? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। তার মানেই হচ্ছে তার জল চোখের জলে ভেসে গেল, তার দু চোখ চোখের জলে ভেসে গেল। ঠিক আছে, এখানে আমরা সেজন্য জলটা যোগ করব না। তারপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি লেখা আছে তাহারা মাঠে খেলা করছে। দেখো তাহারা হচ্ছে সাধু ভাষার শব্দ, আর করছে দেখো এটা হচ্ছে চলিত ভাষার শব্দ। ঠিক আছে, একটি বাক্যে সাধু এবং চলিত দুটি ভাষায় ব্যবহার হতে পারে না, যে কোনো একটা করতে হবে। তার মানে সঠিক উত্তরটা হবে তাহারা মাঠে খেলা করিতেছে অথবা তারা মাঠে খেলা করছে, যে কোনো একটি, হয় সাধু নয় চলিত। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল। আবার একই রকম একটা প্রশ্ন দুইবার হয়ে গেছে। তার মানে কি? অশ্রু মানে চোখের জল, যেহেতু সেজন্য অশ্রুর সাথে জল যোগ করার প্রয়োজন নেই। তার মানে শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল, এটি হচ্ছে সঠিক উত্তর। চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। পূর্ণচন্দ্র মানে কি ভাই? পূর্ণচন্দ্র মানে কিছু আছে? এখানে হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে কি? আশা করি সবাই জানো, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। তো অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা কেন হয়েছে? দেখো একজনকে গলা ধাক্কা দিতে গেলে আমাদের হাতের আঙ্গুল কেমন বাঁকা করা লাগে, দেখো তো, একটু বাঁকা হয়ে যায় না? এবং যতটুকু বাঁকা হয় একজনের গলা ধাক্কা দিতে গিয়ে, আমাদের গলা ধরতে গিয়ে আমাদের হাতের আঙ্গুল যতটুকু বাঁকা হয় একদম যেন চাঁদের মতোই, অর্থাৎ অর্ধেক চাঁদ আকাশে দেখতে যেমন হয়, একজনকে গলা ধাক্কা দিতে গেলে আমাদের হাতের আঙ্গুলগুলো তেমনভাবে ঠিক বেঁকে যায়। ঠিক আছে, সেজন্যই এটার নাম হচ্ছে অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা। ঠিক আছে, পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা। এখানেও বহু বচন প্রয়োগ হয়েছে দুইবার। প্রাণীবৃন্দ
এখানে প্রাণী বিন্দু তো হয় না, কখনো প্রাণীর সাথে কখনো বিন্দু যোগ হয় না, প্রাণীরা হয়। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি প্রাণীরা এই গ্রহের বাসিন্দা, অথবা যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা, যে কোনো একটা। ঠিক আছে, বহুবচন দুইবার প্রয়োগ করা যাবে না, এখানে প্রাণীর সাথে বিন্দু তো হবেই না। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। একটু আগে যেটা বললাম যে একটি শব্দে যদি কখনো আমরা জফলা দেখতে পাই তবে আমরা ধরে নেব সেই বাক্যটি হচ্ছে বিশেষ্য, অথবা একটি বাক্যে যখন আমরা তয় আকার দেখব তখনও বলতে পারি যে সেই বাক্যটি হচ্ছে বিশেষ্য। দেখো কিন্তু জফলা আগে থেকেই আছে, বৈচিত্র্য বানানে জফলা আগে থেকে আছে, অর্থাৎ বিশেষ্য। তার মানে এর সাথে তা যুক্ত করলে সেটা আবার বিশেষ্য হয়ে যাবে। যেহেতু আগে থেকে বিশেষ্য আছে সেহেতু তো তাকে আবার তা যুক্ত করে আবার বিশেষ্য করার দরকার নেই, তাই না? আবার যদি যুক্ত করি তো একা তাহলে সেটা প্রত্যেক জন্য তো ভুল হয়ে যাবে, তার মানে এখানে তা যুক্ত হবে না, শুধু হবে বৈচিত্র্য। তারপরে বাক্যে দেখো দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়, আবার একই রকম প্রশ্ন। দেখো দৈন্য, এখানে জফলা আছে না, তার মানে দৈন্য হচ্ছে বিশেষ্য, তার মানে এর সাথে আবার তা যোগ করে এটাকে আবার বিশেষ্য করার দরকার নেই। ঠিক আছে, তারপরে সঠিক উত্তর হবে দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়। দীনতা, দীনতা একটা বিশেষ শব্দ, দীনতা একটা বিশেষ শব্দ, আবার দৈন্য একটা বিশেষ শব্দ। ঠিক আছে, সেজন্য হয় আমরা লিখবো দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়, অথবা দৈন্য কোনো দৈন্য, এই যে এই দৈন্যটা, দৈন্য কোনো সময় প্রশংসনীয় নয়, কারণ এই দৈন্য মানেও যা, এই দৈন্যতা মানেও তাই, আর আবার এই দুটাই হচ্ছে বিশেষ্য, এই দুটাই হচ্ছে বিশেষ্য। দেখো এখানে কিন্তু জফলা যুক্ত নেই, ঠিক আছে, এখানে জফলা যুক্ত নেই, সেই জন্যই কিন্তু এখানে তা যুক্ত হয়েছে, তা যুক্ত এটা হচ্ছে বিশেষ্য হয়েছে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। দেখো ভাই, অজ্ঞান বলতে কি বোঝায়? অজ্ঞান বলতে সেন্সলেস বোঝায়, মানে অজ্ঞান হয়ে যাওয়া, যার কোনো জ্ঞান নেই, অজ্ঞান হয়ে যাওয়া মানে সেন্সলেস। আসল কথা সেন্সলেস হয়ে গেলে তো বাক্যটা হলো না, তাই না? বাক্যটি হবে কি অজ্ঞতা। অজ্ঞতা মানে কোনো বিশেষ সম্পর্কে ভালোভাবে না জানা। ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় একটা টপিক না পারো তার মানে ব্যাপারটা বুঝতে হবে তোমার সেই বিষয়ে একটু অজ্ঞতা রয়েছে, মানে সেই বিষয়ে তুমি বোঝো নাই। ঠিক আছে, তার মানে এখানে অজ্ঞান হবে না, হবে কি অজ্ঞতা। পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। দেখো এখানে হর্ন বাজানোটা কি হয়েছে, মূর্ধন্য তার উপরে রেফ। দেখো এখানে হর্ন হচ্ছে একটা বিদেশি শব্দ, অর্থাৎ একটা ইংরেজি শব্দ। আমরা জানি যে নত্যবিধানের ক্ষেত্রে কখনোই বিদেশি শব্দের ক্ষেত্রে কখনোই নত্যবিধান প্রযোজ্য নয়, অর্থাৎ বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য এবং মূর্ধন্য স কখনোই হবে না, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স বিদেশি শব্দের বানানে কখনোই হবে না। ঠিক আছে, সেজন্য যেহেতু হর্ন একটা ইংরেজি শব্দ মানে বিদেশি শব্দ, সেজন্য হর্ন বানানে মূর্ধন্য না হয়ে দন্তন্য হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সব জায়গাতে হর্ন বানানটা আমরা এটাই দেখতে পাই, বিভিন্ন গাড়িতে আমরা এই হর্ন বানানটা এটাই দেখতে পাই, কিন্তু এই হর্ন বানানটা ভুল, সেটা হচ্ছে দন্তান্ন হবে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছে। এখানে একই রকম, দেখো স মানে কি নিজ, একজন ব্যক্তি যদি কোনো স্ত্রীর সাথে মার্কেটে যায় সেটা তো নিজের স্ত্রী হবে, তাই না? এটা কি অন্যের স্ত্রী হবে? তুমি বা আমি কি অন্যের স্ত্রীকে নিয়ে মার্কেটে যাব? অন্যের স্ত্রীকে নিয়ে মার্কেটে ব্যাপারটা এরকম হবে যে খালা, তারপরে হচ্ছে কাকি বা এমন ধরনের কোনো হবে যেটা অন্যের স্ত্রী হবে। কিন্তু এখানে স্ত্রী বলতে বোঝাচ্ছে নিজের স্ত্রীকে বোঝাচ্ছে, যেহেতু এখানে স্ত্রী শব্দটা প্রয়োগ আছে, তার মানে তো আমরা তো নিজের স্ত্রীকে নিয়েই হচ্ছে যাচ্ছি মার্কেটে যাবো, তাই না? এটা তো আর নির্দিষ্ট করে বলার দরকার নেই যে সে নিজের স্ত্রীকে নিয়ে মার্কেটে গেছে, এটা বলার দরকার নেই। সে কোনো স্ত্রীকে নিয়ে মার্কেটে গেছে মানে তার নিজের স্ত্রীকে নিয়ে মার্কেটে গেছে, এটা স্বাভাবিক একটা ঘটনা। সেজন্য এটা আলাদাভাবে বলে দেওয়ার দরকার নেই যে তিনি নিজের স্ত্রীর সাথে মার্কেটে গেছে। তিনি স্ত্রীর সাথে মার্কেটে গিয়েছে মানেই হচ্ছে তিনি নিজের স্ত্রীর সাথে মার্কেটে গেছে। সেজন্য এখানে কি হবে, শুধু স হবে, সমানকে সাথে, তার মানে তিনি স্ত্রীর সাথে মার্কেটে গিয়েছে মানে নিজের স্ত্রীর সাথে মার্কেটে গিয়েছে। এখানে আলাদাভাবে উল্লেখ করে ইন্ডিকেট করে দেওয়ার প্রয়োজন নেই যে নিজের স্ত্রী। ঠিক আছে, পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি। দেখো যখন কোনো আত্মার শান্তি কামনা করব তখন তো আমরা বুঝতে পারছি যে সে আত্মার মৃত্যু ঘটেছে, আত্মার মৃত্যু না মানে সেই দেহের মৃত্যু ঘটেছে, তাই না? সে একটা মানুষের মৃত্যু ঘটেছে, তাই না? তার মানে যেহেতু আত্মার শান্তি কামনা করছি তার মানে কি সে আত্মা কি কোনো দেহে অবস্থান করছে? নিশ্চয় নয়। কোনো আত্মা যদি দেহে অবস্থান করে তার মানে তো সেই মানুষ জীবিত, তার তো আমরা চিরশান্তি কামনা করবো না,
তাই না? যেহেতু আত্মা চিরশান্তি কামনা করছি, তার মানে আত্মা কোনো দেহে অবস্থান করছে না, তাই না? যেহেতু আত্মা দেহে অবস্থান করছে না, এখানে আত্মা দেহে অবস্থান করছে না, এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। তার মানে এটা আলাদাভাবে বলার দরকার নাই যে বিদেহী আত্মা, ঠিক আছে? বিদেহী আত্মা এটা আলাদাভাবে বলার দরকার নেই, কারণ হচ্ছে আত্মাটা দেহ থেকে বের হয়ে গেছে বলেই কিন্তু আমরা তার কাছে তার চিরশান্তি কামনা করছি। তার মানে আমরা আত্মার শান্তি কামনা করছি, আমরা আত্মার শান্তি কামনা করছি। তার মানে এই আত্মাটা দেহে নেই, এটা আমরা এমনি বুঝতে পারছি। যেহেতু আত্মার শান্তি কামনা করছি, তার মানে আত্মাটা দেহে নেই, এটা আমরা এমনি বুঝতে পারছি। সেজন্য এখানে বিধি শব্দটা আলাদাভাবে যোগ করার দরকার নেই, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। প্রত্যক্ষ করা মানে হচ্ছে নিজ চোখে দেখা, আর চাক্ষুষ দেখা মানে তো নিজ চোখে দেখা অবশ্যই। তার মানে এই চাক্ষুষ মানেও চাই যা, আর প্রত্যক্ষ মানেও তাই, ঠিক আছে? তার মানে এই দুটির যে কোনো একটি হবে, হবে হচ্ছে আমি এই ঘটনা চাক্ষুষ দেখেছি, অথবা আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, যে কোনো একটা। কারণ হচ্ছে চাক্ষুষ আর প্রত্যক্ষ একই জিনিস। প্রত্যক্ষ দেখেছি, প্রত্যক্ষ করেছি বা চাক্ষুষ দেখেছি। তো পরের বাক্যে দেখো, স্বজনেরা মরা দাহ করতে শ্মশানে গেল। দেখো, দাহ হচ্ছে একটা তৎসম শব্দ, দাহ হচ্ছে তৎসম শব্দ, আর মরা হচ্ছে দেশি শব্দ। একই শব্দে দুই রকম শব্দ প্রয়োগ হবে না, ঠিক আছে? যে কোনো একটা প্রয়োগ করতে হবে। দেখো, সব মানে কি? সব মানে মরা, আর দাহ মানে কি? পুরানো, মানে সব দাহ মানে হচ্ছে মরা পুরানো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সব দাহ বা মানে তৎসম শব্দ দুটাই, অথবা মরা পুরানো, যে কোনো একটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে মাতাহীন শিশুর কি দুঃখ। দেখো, মাতাহীন কখনো হয় না, ঠিক আছে? হয় মাতৃহীন হয়, পিতৃহীন হয়, ভাতৃহীন হয়, ঠিক আছে? মাতৃহীন, পিতৃহীন, ভাতৃহীন এমন ধরনের শব্দ প্রয়োগ হবে, ঠিক আছে? মাতাহীন, পিতাহীন, ভ্রাতাহীন এমন ধরনের শব্দ হবে না। সেখানে সঠিক উত্তর হচ্ছে মাতৃহীন শিশুর কি দুঃখ। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে সকল সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন। এখানে হচ্ছে দুইবার বহু বচন প্রয়োগ হয়েছে। আমরা বলতে পারি যে সভ্যগণ মানে হচ্ছে সবাই যারা উপস্থিত ছিল, আবার সকল সভ্যগণ মানে হচ্ছে সবাই যারা উপস্থিত ছিল, তাই না? সেজন্য যে কোনো একটা লিখতে হবে, হয় সকল সভ্য সবাই উপস্থিত ছিলেন, নতবা হচ্ছে সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন, যে কোনো একটি। অর্থাৎ দুইবার বহু বচন ব্যবহার করার দরকার নেই। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে খাঁটি গরুর দুধ, ঠিক আছে? গরু খাঁটি হোক আর ভেজাল হোক সেটা ব্যাপার না, দুধ খাঁটি হলেই হবে, ব্যাপারটা তাই নয় কি? সেজন্য খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ, অর্থাৎ দুধটা হচ্ছে খাঁটি, ঠিক আছে? এই দুধটা হচ্ছে খাঁটি। গরু খাঁটি হোক না হোক সেটা পরের ব্যাপার। সেজন্য খাঁটি গরুর দুধ হবে না, হবে কি? গরুর খাঁটি দুধ। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। দেখো, ভাষাভাষী বলতে কিছু হয় না। ভাষা মানে একটা ভাষা মানে আমরা বুঝি যে বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা এমন ধরনের ভাষাকে বুঝি, ঠিক আছে? এমন ধরনের ভাষাকে বুঝি। তো ভাষী বলতেই হচ্ছে যে ভাষায় মানুষ কথা বলে সেটা হয়। সেজন্য এখানে ভাষাভাষী হবে না, শুধু ভাষী হবে। তাহলে সঠিক উত্তর হবে বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 30 কোটি, ভাষাভাষী হবে না, ঠিক আছে? পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। উন্নতশীল দেশ, এটা তো আগেই মনে হয় বলে আসলাম, তাই না? যে উন্নতশীল বলতে কিছু হয় না, হয় উন্নয়নশীল, হচ্ছে অনুন্নত দেশ, এটা হয়।
ধুম। এই শূন্য থাকবে না কি বল?
পরের বাক্যটি দেখো, লেখা আছে যে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। দেখো কি লেখা আছে, লেখা আছে যে ভাষাভাষী। এবং ভাষা মানে কি? ভাষা মানে সেই সকল শব্দ, যে সকল শব্দ দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি। আর ভাষী মানে হচ্ছে যে যে ভাষায় কথা বলে সেই ভাষী। অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে বাংলাভাষী, উর্দু ভাষায় কথা বলে উর্দুভাষী, হিন্দি ভাষায় কথা বলে হিন্দিভাষী। ঠিক আছে, সেজন্য হচ্ছে এখানে ভাষাটা প্রয়োগ করার দরকার নেই, হবে শুধু ভাষী, বাংলাভাষী। ঠিক আছে, তার মানে হচ্ছে বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 30 কোটি। তারপরে বাক্য আমাদের দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। আমরা আগেই দেখলাম যে উন্নতশীল হবে না, উন্নয়নশীল হবে। উন্নতশীল বলতে কিছু নেই, দুবার হয়ে গেছে এটা। পরের বাক্যে আমরা পাচ্ছি যে হচ্ছে এক পশে শীত যায় না। দেখো এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য, যে প্রবাদ বাক্যটি হচ্ছে ভুল। আমরা জানি এই প্রবাদ বাক্যটি হচ্ছে এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। ঠিক আছে, প্রবাদ বাক্য কখনো চেঞ্জ করার উপায় নেই, প্রবাদ বাক্যে যা থাকবে সেটাই লিখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। দেখো সর্বশান্ত বানানটা দেখো, সর্বশান্ত বানানে এই শান্ত বানানটা কি? এই শান্ত বানানটা কি? এই শান্ত মানে হচ্ছে ক্লেম মানে স্থির থাকা। ঠিক আছে, স্থির থাকা বোঝাচ্ছে। তার মানে কি সর্বশান্ত বলতে যেটা বোঝায় সেটা কি হলো? সর্বশান্ত বলতে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, সব কিছু নিধন হয়ে যাওয়া। তার মানে এই শান্ত দ্বারা সর্বশান্ত বোঝাচ্ছে না। তার মানে এই সর্বশান্ত বানানটা ভুল। সর্বশান্ত বানানটা হচ্ছে সর্বশান্ত, ছয় আকার নয় তয় যুক্ত। ঠিক আছে, বানানটা দিকে খেয়াল রাখবা। পরের প্রশ্নে রয়েছে কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। দেখো এখানে কি রয়েছে, কেবল আর হচ্ছে মাত্র। কেবল মানে যা বোঝায়, এই মাত্র মানেও কিন্তু তাই বোঝায়। ঠিক আছে, সেজন্য শুধু কেবল হবে, নয়তো মাত্র হবে। তার মানে হচ্ছে কেবল গায়ের জোরে কাজ হয় না, অথবা মাত্র গায়ের জোরে কাজ হয় না। মাত্র গায়ের জোরে কাজ হয় না, যে কোনো একটি হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। দেখো আকণ্ঠ মানে কি? আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে, আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, সেজন্য আলাদাভাবে এখানে পর্যন্ত যুক্ত করার দরকার নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আকণ্ঠ খেয়ে হাঁসফাঁস লাগছে, অথবা কণ্ঠ পর্যন্ত খেয়ে হাঁসফাঁস লাগছে, যে কোনো একটি। ঠিক আছে, পরের বাক্যে দেখতে পাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। দেখো এখানে প্রতিযোগিতা বানানটা ভুল রয়েছে। দেখো যখন শুধু লিখব প্রতিযোগী, এই যে প্রতিযোগী বানান, শুধু প্রতিযোগী লিখতে পারে এই যে গয়ের যেই দীর্ঘটা রয়েছে এটা সঠিক বানান। ঠিক আছে, কিন্তু যখন এর সাথে তা যুক্ত করে দেবো তখন হচ্ছে গয়ের রস্যই হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে যেহেতু প্রতিযোগী তা রয়েছে, এই তা থাকার জন্য এখানে হচ্ছে গয়ের রস্য হবে, গয়ের দীর্ঘ হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। এখানে বানানটা ঠিক করে দেখে নেবা। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। এটা একটা প্রবাদ বাক্য, তাহলে সঠিক উত্তর কী হবে? সারা জীবন ভূতের ব্যাগার খেয়ে মরলাম। ঠিক আছে, মজুরি হবে না, আমরা জানি সেটা বলছে হয় ভূতের ব্যাগার। মাদকাসক্তি ভালো নয়। দেখো মাদকাসক্তি বানানে এখানে কি রয়েছে? শক্তি। এই শক্তি হচ্ছে পাওয়ার, সামর্থ্য। ঠিক আছে, এটা তো হবে না, তাই না? মাদকাসক্তি হচ্ছে মাদক যোগ আসক্তি। মাদকাসক্তি সন্ধি বিচ্ছেদ কি? মাদক যোগ আসক্তি। ঠিক আছে, এখানে হবে আসক্তি বানান। তাহলে কী হবে? আসক্তি বানানে কিন্তু দন্তস্ব হয়। ঠিক আছে, তালব্য হয় না। তাহলে উত্তর কী হবে? মাদকাসক্তি ভালো নয়। মাদকাসক্তি বানানটা ভালোভাবে দেখে নেবা। কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। এখানে দেখো কীর্তিবাস রয়েছে না? এই কীর্তিবাস একটা মানুষের নাম, যে মানুষটা রামায়ণ লিখেছিলেন। মানুষের নামের বানান কখনোই চেঞ্জ করা যায় না। যা লেখা থাকে, যেটা আসল বানান সেই বানানটাই লিখতে হয়। ঠিক আছে, আসল বানানটা হচ্ছে কীর্তিবাস রামায়ণ লিখেছিলেন। এই কীর্তিবাস রামের বানানটা মনে রাখবা। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। এখানে শুধু মানে যা বোঝায়, এখানে মাত্র মানে একই জিনিস বোঝায়। ঠিক আছে, সেই জন্য এখানে হবে শুধু গায়ে জোরে কাজ হয় না, অথবা মাত্র গায়ে জোরে কাজ হয় না। শুধুমাত্র ব্যবহার হবে না। পরের বাক্যে দেখতে পাচ্ছি
আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন। দেখো, যে কোনো সাধারণ বাক্যে হচ্ছে সে, তুমি, আমি ব্যবহার হয়, অর্থাৎ থার্ড পার্সন, থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এমন ব্যবহার হয়। কিন্তু অপরাধ স্বীকার করা বোঝালে, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, অর্থাৎ আমি, তুমি, সে অপরাধী, আমি, তুমি, সে অপরাধী, ঠিক আছে, অথবা আমি, তুমি, সে দোষী, এমন ধরনের অপরাধ স্বীকার করা বোঝালে হচ্ছে আমি, তুমি, সে ব্যবহার হবে। কিন্তু অন্য সব জায়গাতেই সে, তুমি ও আমি এটা ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে সঠিক বাক্যটা কী হবে? সে, তুমি ও আমি আজ বাগানে যাব। পরের বাক্যে দেখতে পাচ্ছি চড়ে চড়ে চাচাতো ভাই। আমরা জানি যে এটা একটা প্রবাদ বাক্য, এটা কি হয়? চড়ে চড়ে মাস্টাতো ভাই হয়। পরের বাক্যে দেখতে পাচ্ছি যে বেগম রোকেয়ার মতো বিদ্যার নারী একালেও বিরল। দেখো, নারীরা হচ্ছে বিদুষী হয়, ঠিক আছে, নারীরা হচ্ছে বিদুষী হয়, আর ছেলেরা হচ্ছে বিদ্বান হয়। এখানে যদি কোনো ছেলের নাম থাকতো তাহলে বাক্যটা ঠিক হতো, ঠিক আছে। অর্থাৎ নারীরা হচ্ছে বিদুষী আর ছেলেরা হচ্ছে বিদ্বান। দশচক্রে ঈশ্বরব্রত, এটাও একটি প্রবাদ বাক্য। যেহেতু প্রবাদ বাক্য চেঞ্জ করার উপায় নেই, তার মানে হচ্ছে সঠিক প্রবাদ বাক্যটি লিখতে হবে, সেটা হচ্ছে দশচক্রে ভগবান ব্রত। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি চোখে হলদে ফুল দেখছি। এটা একটি প্রবাদ বাক্য। এখানে কি হয়? চোখে সর্ষে ফুল দেখছি, এমন হয়, ঠিক আছে, হলদে ফুল নয়। চোখে সর্ষে ফুল দেখছি। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বিষয়গুলো আলোচনা পরে হবে। দেখো, অন্যান্য বলতেও এটা বহু বচন বোঝাচ্ছে, বা বিষয়গুলো বলতেও বহু বচন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দুইবার বহু বচন প্রয়োগ হয়েছে। অর্থাৎ এই বাক্যটা সঠিক হবে বিষয়গুলো পরে দেখছি, অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো পরে দেখছি। অথবা অন্যান্য অনেক বিষয় রয়েছে, অন্যান্য বিষয় আলোচনা পরে হবে, যে কোনো একটি, ঠিক আছে। অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে, অথবা বিষয়গুলো আলোচনা পরে হবে, যে কোনো একটি। অর্থাৎ একটি বাক্যে দুইবার বহু বচন প্রয়োগ হবে না। পরের বাক্য রয়েছে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। প্রথমেই বললাম যে আরোগ্য হওয়া যায় না, কোনো বিশেষ্য বা নাউন হওয়া যায় না, সেটাকে লাভ করতে হয়। তার মানে হচ্ছে তিনি অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন। পরের বাক্যে দেখতে পাচ্ছি যে একের লাঠি 10-এর বোঝা। আমরা জানি এটা প্রবাদ বাক্য চেঞ্জ করার কোনো উপায় নেই, তার মানে হচ্ছে এটা কী হবে? 10-এর লাঠি 1-এর বোঝা। পরের বাক্যে দেখতে পাচ্ছি দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। এখানে দারিদ্রতা বানান ভুল রয়েছে। দারিদ্রতা বানানটা খুব ভালোভাবে দেখে রাখবা। যেখানে দয়ে আকার থাকবে, ঠিক আছে, দারিদ্র বানানে মানে যেটা বিশেষ্য, দরিদ্রতা বা দারিদ্র, যে কোনো একটা সঠিক, ঠিক আছে। যেখানে দয়ে আকার থাকে সেখানে হচ্ছে দয় জফলা থাকে, ঠিক আছে, দয় জফলা থাকে, রফলার পরে জফলা থাকে। আর যেখানে আকার থাকে না, শুধু দ থাকে, সেখানে হচ্ছে তয় আকার হয়, এবং সেখানে জফলা হয় না। আবার বলছি, যেখানে দয়ে আকার থাকবে সেখানে দয় জফলা হবে, ঠিক আছে। আর যে জায়গাতে শুধু দ থাকবে সেখানে হচ্ছে দয় জফলা হবে না, দয় জফলার বদলে কি হবে? দয় আকার হবে, ঠিক আছে। অর্থাৎ দারিদ্রকে বা দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। এই ছিল হচ্ছে আজকের মতো অপপ্রয়োগ শুদ্ধিকরণ। আশা করি তোমরা বাক্যগুলো বুঝতে পেরেছ। এগুলো যদি বুঝতে পারো, আশা করি তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দিতে পারবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারো তোমরা। ধন্যবাদ সবাইকে।